আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কেননা প্রতি সপ্তাহে আমার লেখা এমনই কিছু রোমাঞ্চকর গল্প আমি আপনাদের জন্য নিয়ে আসি, যাতে থাকে একটু ভয়, একটু রহস্য আর অনেকটাই গল্প। আমার গল্পগুলো শোনার জন্য ধন্যবাদ। বাতির সলতেটা বাড়িয়ে দিল বিতান। ধীর পায়ে এগিয়ে গেল চেয়ারগুলোর দিকে। বাতির হলুদ আলোটা চেয়ারগুলোর উপর পড়ল। সুন্দর করে সাজানো আছে চেয়ারগুলো, এতটুকু স্থানচ্যুত হয়নি একটুও। কান কি তবে সাথে নেই আজ? এত বড় শব্দটা তবে কি নিছকই কল্পনা? বিশ্বাস হলো না বিতানের। এগিয়ে গিয়ে একদৃষ্টে তাকিয়ে থাকলো চেয়ারগুলোর দিকে। মনে মনে নিজের সাথেই যুদ্ধ চালাচ্ছে সে। এতটা ভুল হলো কি করে তার? হঠাৎ একটা জিনিস নজরে পড়ল তার। ঘরের এই অংশটায় কার্পেট দেওয়া, পাটের রঙিন কার্পেট। মনে মনে একবার ভাবলো কি একটা, তারপর একটা চেয়ারের উপর বাতিটা রেখে কার্পেটটা একটানে তুলে ফেললো মেঝে থেকে। তোলার সাথে সাথেই হতভম্ব হয়ে গেল বস্তুটা দেখে। মেঝের সাথে একই লেভেলে একটি প্রায় 4 ফুট বাই 4 ফুটের কাঠের পাটাতন, তাতে এক স্থানে একটা ছোট লোহার কড়া লাগানো। পুরনো বাড়িতে অনেক কিছুই থাকতে পারে, তাই বলে মাটির নিচে গুপ্ত দরজা? কড়ার দিকে হাতটা বাড়িয়েও থেমে গেল বিতান। হয়তো স্টোররুম হবে। বন্ধুর থেকে এত সাহায্য পাচ্ছে, তাও তাকে সন্দেহ করছে ভেবে একটু খারাপ লাগলো বিতানে। কার্পেটটা আবার ঢাকা দিয়ে দেবে বলে কার্পেটে হাত দিতেই বুকের ভিতরটা ধড়াস করে উঠল। কাঠের দরজায় কেউ যেন ধাক্কা দিল বার দুয়েক, কিন্তু বাইরে থেকে নয়, ভিতর থেকে। কাঠের দরজাটার দিকে প্রায় দম বন্ধ করে তাকিয়ে থাকলো বিতান। এবারেও কি শুধু মনের ভুল? মনে তো হচ্ছে না। এত স্পষ্ট শব্দগুলো কি করে শুধুই মনের ভুল হতে পারে? বাতিটা হাতে তুলে নিয়ে কড়ায় টান দিল জোরে। দরজাটা খুলে গেল তৎক্ষণাৎ। কোনো তালা বা লক জাতীয় কিছুই ছিল না তাতে। নিচে চলে গেছে সিঁড়ি। বাতিটা একবার উঁচিয়ে নিচটা দেখতে চাইল বিতান। প্রথম 5-6টা ধাপ চোখে পড়ছে যদিও, কিন্তু শেষ প্রান্তে জমাট বাঁধা অন্ধকার একইভাবে দাঁড়িয়ে আছে। নিচে না নামলে ব্যাপারটা পরিষ্কার হবে না। বাতিটা হাতে নিয়ে সাবধানে নিচে নামতে লাগলো বিতান। হাতের হলুদ শিখাটা আলো দিয়ে ভরিয়ে দিচ্ছে সামনের কিছুটা করে পথ। সিঁড়ির শেষ প্রান্তে এসে থামতে দেখল স্থানটির কোনো প্লাস্টার করা মেঝে নেই, মাটির মেঝে। বাতির শিখাটা একটু হালকা হয়ে এলো। ভিতরে বায়ু চলাচল তেমন নেই, তার মানে। মাটিতে পা ফেলে হালকা পায়ে এগিয়ে গেল বিতান। ফুট 10 জায়গায় আলো বিস্তৃত হচ্ছে। সেই ফুট 10 তেমন কিছুই নেই, একটা পুরনো দিনের কাঠের চেয়ার রাখা শুধু। ঘরটা বোধহয় প্রস্থে তেমন বড় নয়, তবে দৈর্ঘ্যটা হয়তো অনেকটাই। সামনে এগিয়ে গেল সে। হ্যাঁ, যা ভেবেছিল
ঠিক তাই, ঘরটা চওড়ায় 10 থেকে 11 ফুট হলেও লম্বায় প্রায় 30 ফুটের কাছাকাছি। ঘরের শেষ প্রান্তের দিকে এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল বিতান। প্রথমে মনে হলো ভুল দেখছে, কিন্তু তারপর এগিয়ে গিয়ে দেখল না, খুব ভুল দেখেনি। ঘরের শেষ প্রান্তে দুটি স্থানে মাটির কিছুটা অংশের উচ্চতা কিঞ্চিত বেশি। এমন মনে হচ্ছে যেন সমাধিস্থ করার পর যেমন দেখতে লাগে, এমন সুস্পষ্ট আয়তাকার মাটির ঢিবি। সুতরাং সমাধি ছাড়া আর কিছুই নয় ওই দুটো। তাড়াতাড়ি পা চালিয়ে সিঁড়ির কাছে ফিরে এলো বিতান। সিঁড়ি দিয়ে যত দ্রুত সম্ভব উপরে উঠে বন্ধ করে দিল কাঠের পাল্লাটা। কার্পেট বিছিয়ে দিল আবার আগের মতো। দুদণ্ড পাথরের মতো দাঁড়িয়ে থাকলো বিতান। কি দেখলো নিচে? হিন্দু বাড়িতে কবর। আচমকা বাইরে গাড়ির ইঞ্জিনের শব্দ এলো দূর থেকে। সুরজিৎ ফিরে আসছে বোধহয়। দরজা খুলে দেখলো হাতে দুটো বড় বড় প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে সুরজিৎ। তারপর সেটা বিতানকে ধরিয়ে দিয়ে বলল, নে নে ধর, রুটি দরকার আছে, আজ এটা খেয়ে নে, কাল আমি মাংস করবো। তার হাত থেকে প্যাকেট দুটো নিয়ে নিল বিতান। ঘড়ির ঢং ঢং শব্দ ভেসে এলো উপরের ঘর থেকে। বোধহয় 9টা বাজল। আচ্ছা, এখান থেকে গ্রাম কত দূর? জুতো খুলতে খুলতে সুরজিৎ বলল, ওই তো মোটামুটি 6-7 কিলোমিটার হবে। কেন রে? না, এমনি। মনের মধ্যে মূল প্রশ্ন এখন একটাই ঘুরছে, কিন্তু আবল তাবল প্রশ্ন না করলে চিন্তার মারাত্মক স্রোতটা শান্ত হচ্ছে না। তাই প্রশ্নটা করল বিতান। সুরজিৎ বলল, চল খেয়ে নে, আর বেকার রাত বাড়িয়ে লাভ নেই। দে খাবারটা আমায় দে, রান্নাঘর থেকে থালায় গুছিয়ে নিয়ে আসছি। তুই উপরে গিয়ে বস, হ্যাঁ, আমি আসছি। কাঠের পুতুলের মতো আবার হাতের প্যাকেটটা তাকে ফিরিয়ে দিল বিতান। মনে যেন তোলপাড় হচ্ছে আগের ঘটনা নিয়ে, কিন্তু প্রশ্ন করা মানে একটা বাজে পরিস্থিতি তৈরি করা। থাক, প্রয়োজন নেই। তাকে প্যাকেটটা দিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো বিতান। ঘরের দরজার কাছে বাতির আলোটা পড়তেই গা শিউরে উঠল তার। একটা আবছা দেহ যেন ঢুকে গেল তার ঘরে। বৃষ্টির ঠান্ডা হাওয়ায় ঘরটা বেশ ঠান্ডা হয়ে আছে, কিন্তু ঘরে ঢুকতেই বুঝল তার ঘরটা একটু বেশি ঠান্ডা লাগছে। নাকি তার স্নায়ু কাজ করছে না? খোলা জানলার দিকে চোখ যেতেই চোখ স্থির হয়ে গেল তার। একটা আবছা কালচে দেহ যেন দাঁড়িয়ে আছে জানলার সামনে। বাতিটা নিয়ে একটু এগিয়ে যেতেই আশ্চর্য হলো সে। কই, কিছু তো নেই। গাছের ছায়া পড়েছিল কি তবে? কিন্তু গাছের ছায়া কি দণ্ডায়মান হয়ে থাকে? কি রে, কি দেখছিস ওরমভাবে? পিছন থেকে গলার শব্দে আবার চমকে উঠল বিতান। না মানে ওই গাছপালাগুলো দেখতে ভালো লাগছিল, তাই দেখছিলাম। এই বাড়িতে যে চরম অশুভ কিছুর অবস্থান আছে তার আভাস খুব ভালোই পাচ্ছে বিতান। কাল সকালেই বেরিয়ে যেতে হবে যে কোনোভাবে।
বস, খেয়ে নে। হাতে থালা দুটো বিছানাতে রাখলো সুরজিৎ। বিছানায় মুখোমুখি বসলো দুজনে। বিতান মুখের গ্রাসটা চেবাতে চেবাতে ভাবছে যে তার এত অজানা প্রশ্নের উত্তর তার বন্ধু কি আদেও দেবে। সব থেকে মারাত্মক প্রশ্ন হলো, তার এই বন্ধুটি কি আদেও ভালো মানুষ? সুরজিৎ হঠাৎ বলে উঠল, একটা গল্প বলিস, ভালো লাগবে, মনটা হালকা হবে একটু। এ কি? তার মনের মধ্যে ভাবনাগুলো করে ফেলছে নাকি সুরজিৎ? এও কি সম্ভব? সুরজিৎ ততক্ষণে শুরু করে দিয়েছে তার গল্প। আমার ঠাকুরদা মার্চেন্ট নেভিতে ছিল, বছর 10 জন্য চাকরি করেছিলেন, তারপর ছেড়ে দিয়েছিলেন। ওষুধের ব্যবসা শুরু হল, জীবন অন্যদিকে মোড় নিল। অবশ্য এসব তুই জানিস। যেটা তুই জানিস না সেটা হলো ঠাকুরদা কেন নেভির চাকরিটা ছাড়লেন, জানিস কি? দ্বিতীয় গ্রাসটা মুখে নিয়ে বিতান বলল, না, কেন? সুরজিৎ মুখটা খোলা জানলার দিকে ঘুরিয়ে বলল, 10 বছরের নাবিক জীবনের শেষ বছরে তিনি মালপত্র নিয়ে গিয়েছিলেন অস্ট্রেলিয়া। সেখান থেকে কিছু দামি মশলা নিয়ে ফিরে আসার কথা ছিল। তো যখন তিনি অস্ট্রেলিয়া থেকে পাড়ি দিলেন তখন সবই ঠিক ছিল। 40 দিনের মধ্যে তার মুম্বাই বন্দরে নামার কথা, কিন্তু 80 দিন পরেও তার জাহাজ বন্দরে পৌঁছল না। দীর্ঘ 150 দিন পর আমার ঠাকুরদা আর এক কর্মচারীকে একটি লাইফ বোট থেকে উদ্ধার করা হয়। প্রচণ্ড সামুদ্রিক ঝড়ে জাহাজ ডুবে গিয়েছিল তাদের। তারা দুজন কোনো মতে প্রাণে বেঁচেছেন। যাই হোক, তাদের মর্মান্তিক শারীরিক অবস্থা থেকে সবাই সেটা বিশ্বাসও করে নেয়। কিন্তু আসল সত্যিটা হলো, সামুদ্রিক ঝড়ে বেঁচেছিল 6 জন। তা যখন ভগবানকে ডেকেও তারা বাঁচার মতো কোনো পথ খুঁজে পাচ্ছিল না, যখন অথই সমুদ্র গিলতে আসছে তাদের, তখন ধীরজ পান্ডা নামের ওই কর্মচারী এমন একজনের আরাধনা শুরু করেন যিনি ভগবানের সমশক্তি সম্পন্ন, কিন্তু প্রচণ্ড ধূর্ত এবং হিংস্র। তিনি তাদের বাঁচাতেও এলেন, কিন্তু তাকে বিনিময় দিতে হয় ওই 4 জনের জীবন। কথাটা বলে থামল সুরজিৎ। বিতানের মুখের গ্রাসটা চেবাতে যেন ভয় লাগছে। একদৃষ্টে সে তাকিয়ে থাকলো সুরজিতের দিকে। সুরজিৎ বলতে থাকল, সে শুধু জীবনই ফিরিয়ে দিল না, জীবনে সুখ সমৃদ্ধিও এনে দিল। কিন্তু শর্ত হলো একটাই, তাকে একবার আহ্বান করা হলে প্রতি 50 বছরে একবার অন্তত তাকে বিনিময় কিছু দিতে হবে, নয়তো জীবনে নেমে আসবে প্রচন্ড ঝড়। দুঃখের বিষয়টা হলো, এমন একজনের প্রাণ বিনিময় দিতে হবে যে তোমার ভাতৃসম, ভাইয়ের মতো। বিতানের হাতটা যেন অবশ হয়ে আসছে। কোনো জোর নেই যেন তার অঙ্গগুলোয়। এক বিন্দুও নড়তে পারছে না যেন নিজের স্থান থেকে। শুধু শুনতে পাচ্ছে বন্ধুর গলার শব্দগুলো। চারিদিকে মাটির গুঁড়োয় ভরেছিল বিতান। বিশ্বাস কর, তোকে এর মধ্যে টানতে চাইনি আমি, কিন্তু তুই বেকারই নিজের জন্য এমন বাজে পথ বেছে নিবি। ভয় পাস না, বেশি কষ্ট দেব না। আর আমি প্রতিজ্ঞা করছি, তোর ছেলের সব রকম দায়িত্ব নেব। রঞ্জনের জীবনে কোনো বাধা আসবে না। মাথাটা ভারী হয়ে আসছে বিতানের। ধীরে ধীরে শরীরটা যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কি আছে খাবারে? কি মিশিয়েছিস? ইউরোনিয়াম ব্রোমাইড, ঘন্টাখানেক প্যারালাইজ করার জন্য। দেহ এখন সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণের বাইরে। নিথর হয়ে গেছে সেটা। ধীরে ধীরে নেতিয়ে পড়ল বিছানার উপর। চোখ দুটো ভারী হয়ে আসছে বিতানের।
চোখের পাতাটা হালকা হলো যখন, তখন একটা শব্দও পেল বিতান, যেন কেউ কোনো ধাতব বস্তু দিয়ে মাটি খুঁড়ছে। চোখটা ধাতস্থ হতে সেকেন্ড 5 সময় লাগলো তার। নড়ার চেষ্টা করতেই বুঝলো তাকে শক্ত দড়ি দিয়ে বাঁধা আছে একটা চেয়ারে, সামনে মাটির উপর রাখা বাতিটা। সুতরাং এবার বোধহয় তার পালা। মাটি খোঁড়ার শব্দটা বাড়তে আরম্ভ করল। বিতান নিজেকে ছাড়ানোর শত চেষ্টা করেও বিন্দুমাত্র কিছু করতে পারল না। হঠাৎ শব্দটা থেমে গেল। সামনের অন্ধকার থেকে ধীরে ধীরে এগিয়ে এলো সুরজিৎ। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকলো বিতানের দিকে। বিতানও স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো তার দিকে, যেন স্বয়ং মৃত্যুকে সশরীরে দেখতে পাচ্ছে সে। তুই আমার খুবই ভালো বন্ধু, বিশ্বাস কর, কিন্তু আমার ব্যবসা প্রায় ডোবার মুখে। এটা না করলে সব শেষ। কথাটা বলে মাটিতে পড়ে থাকা একটা কুড়ুল হাতে তুলে নিল সুরজিৎ। বাতির হলুদ নিবু নিবু আলোয় ফলাটা চকচক করে উঠল। সুরজিৎ বিতানের দিকে এগিয়ে আসতে আসতে বলল, ফল কাটার ছুরি দিয়ে মানুষ মারা খুবই কঠিন। এত কষ্ট দিয়ে মারতে চাইনি, কিন্তু আমার কিছু করার নেই, ক্ষমা করিস। কথাটা বলার সাথে সাথেই 2 হাত দিয়ে কুড়ুলের হাতলটা ধরে মাথার উপর উঁচিয়ে ধরল সুরজিৎ। আসন্ন মৃত্যুকে চোখের সামনে দেখে হতভম্ব হয়ে গেল যেন বিতান। পালানোর কোনো পথ নেই, ভয়ে চোখ বন্ধ করে নিল সে। সুরজিৎ এগিয়ে এলো আক্রমণাত্মকভাবে, আর ঠিক তখনই দৈবাতক্রমে ঘটে গেল একটা ঘটনা। খুব জোরে, যেন মেঝের বন্ধ কাঠের দরজায় যেন আঘাত করলো কেউ। সুরজিৎ থেমে গেল তার জায়গায়। বাড়িতে তৃতীয় কোনো ব্যক্তি আছে নাকি? চোখটা খুলে বিতান দেখল সুরজিৎ কুড়ুলটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হতভম্বের মতো। সেও বোধহয় বোঝার চেষ্টা করছে কি ঘটছে উপরে। হঠাৎ ঘটল অন্য একটা ব্যাপার। বাতির আলোটা উজ্জ্বল হতে আরম্ভ করলো। তার আলো যেন 10 গুণ বেড়ে গেল মুহূর্তেই। সেই আলোয় বিতানের চোখে পড়ল সুরজিতের হাতখানেক পিছনে প্রায় ধোঁয়ার মতো আবছা দুটো ছায়া দণ্ডায়মান হয়ে আছে। চোখ বিস্ফারিত হয়ে গেল বিতানের মুখের ভাব পরিবর্তন হচ্ছে দেখে অবাক হলো সুরজিৎ। কিন্তু বিতান তার দিকে নয়, তাকিয়ে আছে তার পেছনে। পিছনে ফিরে তাকাতেই যাবে, তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে তাকে ঘোরার অবকাশ না দিয়েই প্রচণ্ড শব্দে ফেটে গেল বাতির কাঁচের আচ্ছাদনটা। এক রাশ অন্ধকার এসে যেন গিলে খেয়ে নিল আলোর উৎসটাকে। মর্ম ব্যথায় চিৎকার করে উঠল সুরজিৎ। মাটিতে পড়ার শব্দ হলো দেহটা, যেন যন্ত্রণায় কাতরাচ্ছে সে। বিতান আবার জোর লাগালো তাকে বেঁধে রাখা দড়ির উপর, এবং জোর লাগাতেই যেন বাঁধনটা হালকা হয়ে গেল নিচে থেকে। চেয়ারের বাঁধন থেকে নিজেকে মুক্ত করে সিঁড়ির অবস্থান আন্দাজ করেই পড়িমড়ি করে ছুট লাগালো বিতান। তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উঠে কাঠের দরজায় শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে সজোরে ধাক্কা দিল। বাইরে বেরিয়ে সদর দরজার দিকে লক্ষ্য করে দৌড় লাগালো। নিচে থেকে সুরজিতের আর্তচিৎকার ভেসে আসছে। সদর দরজার সামনে গিয়ে হ্যাঁচকা টান দিল দরজায়। না, দরজা চাবি দিয়ে লক করা। বেরোনোর রাস্তা। হঠাৎ মনে পড়ে গেল ছাদের দরজা নেই, ওটাই এখন পালাবার একমাত্র পথ। তাড়াতাড়ি সিঁড়ির দিকে এগোতে আরম্ভ করলো বিতান, এবং সাথে সাথে একটা মস্ত কিছু যেন মাথার উপর দিয়ে গিয়ে সামনে গিয়ে পড়ল। কুড়ুলের ফলাটা সিঁড়ির পাটাতনের উপর এসে পড়েছে সজোরে, আর কিঞ্চিত নিচ দিয়ে গেলেই ফলাটা সশব্দে বসে যেত তার মাথায়। ভয়ে সিঁড়িতে পড়ে গেল বিতান। পিছনে সুরজিৎ এবং তার হাতে সেই বিভৎস কুড়ুলটা।
কোনো মতে মনের জোরকে কাজে লাগিয়ে উঠে দাঁড়িয়েই দোতলার দিকে ছুটল বিতান। সুরজিতের মুখে কাঁচের টুকরো বিঁধে ক্ষত বিক্ষত হয়ে গেছে। ব্যথায় রাগে তার মুখ থেকে বীভৎস একটা শব্দ করে কুড়ুল হাতে সেও ছুটে এলো উপরে। ছাদের খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকেই দেখল ন্যাড়া ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে বিতান। ভয়ে বিকৃত হয়ে গেছে তার মুখ। সুরজিতের প্রতিটি ক্ষত থেকে প্রবল রক্তচাপে গল গল করে রক্ত ঝরে পড়ছে। আহত বাঘের মতো একটা হুঙ্কার দিয়ে কুড়ুলটা মাথার উপর উঁচিয়ে নিয়ে ধেয়ে গেল বিতানের দিকে। হাতখানিক দূরত্বে পৌঁছতেই সোজা মাথার উপর থেকে দুহাতের মুঠোয় ধরা কুড়ুলটা নামিয়ে দিল তার মাথার উপর। কুড়ুলটা তার মাথা ভেদ করে চলে গেল সামনে। এত জোরে কুড়ুলটা ঘোরানোর ফলে সেটা ছিটকে নিচে পড়ে গেল তার হাতের আঁটন থেকে। সুরজিৎ এক দৃষ্টে তাকিয়ে থাকলো বিতানের দিকে। তার দেহটা এক স্থানে ধীরভাবে দাঁড়িয়ে। না, তার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে না, আর নাই তার মাথায় কোনো ক্ষত হয়েছে। সুরজিতের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার দেহটা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো অন্ধকারের মধ্যে। এ কি, বিতান কোথায় গেল? পিছন ফিরে তাকাতেই ভয়ে আর্তনাদ করে উঠল সে। কাল সামলাতে না পেরে ন্যাড়া ছাদের চৌহদ্দি পেরিয়ে পাটা চলে গেল বাইরে। আর সাথে সাথেই শরীরটা প্রায় 40 ফুট উঁচু বাড়ির উপর থেকে সশব্দে এসে পড়ল নিচের গুল্ম গাছে। প্রবল সংঘর্ষে গাছের ছোট সরু কিন্তু শক্ত ডালপালাগুলো মাংস ভেদ করে ঢুকে গেল সারা শরীরে। দেহটা চরম ব্যথায় ছটকে উঠল বার কয়েক। তারপর নিস্পন্দ নির্জীব জড় পদার্থের মতো পড়ে থাকল। ন্যাড়া ছাদের কোণায় দাঁড়িয়ে সম্পূর্ণ দৃশ্যটা দেখল দুটি ছায়ামূর্তি। অনেক জোর লাগানোর পর বাঁধনটা একটু ঢিলে হলো বোধহয়, কিন্তু সুরজিৎ কোথায়? গাঢ় অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বুকের ভিতরটা দুমদুম করে ধাক্কা দিচ্ছে সমানে। সুরজিৎ ফিরে আসার আগেই পালাতে হবে। সত্যিই আপনি সাহসী মশাই। সচক্ষু মৃত্যুকে ধেয়ে আসতে দেখেও হাল ছাড়লেন না। ভালো ভালো, আপনার মতো লোক পুলিশে দরকার। আজকাল সাহসী ছেলে তো পাওয়াই যায় না তেমন একটা। আর তাছাড়া প্রায় 50 বছর পুরনো দুটো মিসিং পার্সনের কেসটাও সলভ হয়ে গেল। বাহ, দারুণ দারুণ। নিন, এটা রাখুন। এটা আমার কার্ড, দরকার হলে ফোন করবেন, কেমন? এরিয়ার এসিপি বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এর মুখ থেকে কথাগুলো শুনে বেশ ভালো লাগলো বিতানে। তবে দুঃখ একটাই, আর বোধহয় কখনো বন্ধুত্ব করতে পারবে না কারোর সাথে। পকেটে কার্ডটা রাখতে গিয়ে একটা খসখসে কিছু হাতে লাগলো তার। বুক পকেট থেকে কাগজের টুকরোটা বার করে আনলো সে। সুরজিতের দেওয়া সেই চেকটা। এক মুহূর্ত সেটাকে দেখল এবং তারপর কুটি কুটি করে ছিঁড়ে ফেললো সেটা। রঞ্জনের ভাগ্যে বাঁচা লেখা থাকলে ভগবান নিশ্চয়ই ওকে বাঁচাবেন, কিন্তু লোভের বশে এমন কিছু করা উচিত হবে না যাতে আবার এমন ভয়ঙ্কর দুর্যোগের মুখোমুখি হতে হয়। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আবার এরকমই একটা গল্প লিখে ফিরে আসবো আপনাদের কাছে, একটু ভয়, একটু রহস্য নিয়ে। ততক্ষণের জন্য চলি তাহলে।